আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসাইন। কেমন আছেন সবাই আর কেমন চলছে আপনাদের প্রস্তুতি? আজকে আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো চাকরি পরীক্ষাগুলোর এখন যে পরিস্থিতি, অনেক চাকরি পরীক্ষার্থী আছেন যারা একেবারেই হতাশ অবস্থায় আছেন যে কবে চাকরির পরীক্ষাগুলো হবে বা কি কি পরীক্ষা বাকি আছে বা সামনে কি কি সার্কুলার আসতে পারে, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন। তো সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। তো এখন দেখেন, আপনারা যারা চাকরির পরীক্ষা দিবেন একেবারে প্রথম কথাটা খুব ভালোভাবে বোঝেন। প্রথম কথাটা হলো, সরকারি চাকরির পরীক্ষাগুলো বিশেষ করে বিসিএস, প্রাইমারি এবং নিবন্ধন, এই তিনটার ক্ষেত্রে একেবারে স্পেসিফিক কর্তৃপক্ষ আছে যারা শুধু ওই পরীক্ষাগুলো নিয়ে থাকে। যেমন নিবন্ধন পরীক্ষা নিয়ে থাকে এনটিআরসিএ কর্তৃপক্ষ, নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, ওনারাই শুধু এটার দায়িত্বপ্রাপ্ত অথরিটি। দ্বিতীয়ত, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে থাকে ডিপিই বা ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন, ওনারাই শুধু এটা দেখে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটা উইং, ওনারা এই পরীক্ষাটা নিয়ে থাকে। এর বাইরে বিসিএস পরীক্ষা নিয়ে থাকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি। তো এই তিনটা পরীক্ষা ব্যতি রেখে বাংলাদেশে আর যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো সরাসরি মন্ত্রণালয় বা বিভিন্ন কমিশন যারা আছে ওনারা এটা আয়োজন করে থাকে, অথবা এই মন্ত্রণালয়গুলোর যে অধিদপ্তর বা পরিদপ্তরগুলো আছে ওনারা ওনারা এই পরীক্ষাগুলো আয়োজন করে থাকে। তো যে পরীক্ষাগুলো এখনো বাকি আছে, এরকম অনেক পরীক্ষা আছে। তার মধ্যে অন্যতম একটা পরীক্ষা হলো সিজিএর অডিটর, হ্যাঁ, কন্ট্রোলার জেনারেল অডিটর। এইখানে যে অডিটর পদের পরীক্ষাটা আছে, এই পরীক্ষাটা এখনো বাকি আছে। এই পরীক্ষাটা কবে হতে পারে? এরপরে আরেকটা পরীক্ষা আছে পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যানবিদ, যেটা এটার অনেকেই আবেদন করেছেন, এই পরীক্ষাটা এখনো বাকি আছে। এরপরে উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যেটা আছে, এটার কম্পিউটার অপারেটরের পরীক্ষা বাকি আছে। খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা বাকি আছে। এরপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হিসাব রক্ষক এবং অন্যান্য পদের পরীক্ষা বাকি আছে। এরপরে যে পরীক্ষাগুলো বাকি আছে তার মধ্যে আছে আপনার পানি উন্নয়ন বোর্ডের হিসাব রক্ষক এবং পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য যে পদগুলো সেই পদের পরীক্ষাগুলো বাকি আছে। এছাড়া বাংলাদেশ রেলওয়ের স্টেশন মাস্টারের পরীক্ষা বাকি আছে। বাংলাদেশ রেলওয়ের ট্রেন এক্সামিনার এই একটা পদ আছে, এই পদের পরীক্ষা বাকি আছে। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা বাকি আছে। এছাড়া আরেকটা পরীক্ষা বাকি আছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের হিসাব রক্ষক এবং অন্যান্য পদগুলোর পরীক্ষা বাকি আছে। এছাড়া পরীক্ষা বাকি আছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের হিসাব রক্ষক পদের পরীক্ষা বাকি আছে। ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা বাকি আছে। তো এই ধরনের পরীক্ষাগুলো ছাড়াও বাংলাদেশ রাজশাহী কৃষি উন্নয়ন বোর্ড, রাজশাহী কৃষি উন্নয়ন বোর্ডের পরীক্ষা বাকি আছে। এছাড়াও পরীক্ষা বাকি আছে আমাদের বাংলাদেশ রেলওয়ের অনেকগুলো পদের, এখনো সার্কুলার আসেনি। এই সার্কুলারগুলো খুব দ্রুতই আপনারা পাবেন। তবে এখন বর্তমানে যে কার্যক্রম একটা স্থবির অবস্থায় আছে বা একটা জটিলতা আছে, এই জটিলতাটা সহসাই কাটবে যে 2 4 5 দিনে, 10 দিনে, 1 মাসে কেটে যাবে এরকম না। এটার জন্য হয়তো একটু সময় লাগতে পারে। একটু সময় বলতে আসলে কেমন, এটাই আপনাদের অনেকের প্রশ্ন। তো প্রথমে একটা কথা বলি, এই মন্ত্রণালয়গুলো যারা চালায়, মন্ত্রণালয়গুলোর নির্বাহী প্রধান হলেন যারা মন্ত্রী ওনারা, এবং মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক প্রধান হলেন যারা সচিব ওনারা। তো এখন মন্ত্রণালয়গুলোর নির্বাহী প্রধান যারা, ওনারা এখন বর্তমানে নাই, অর্থাৎ কোনো মন্ত্রী নাই। মন্ত্রণালয়গুলো পরিচালনা করেন মন্ত্রীদের পরিবর্তে এখন বর্তমানে উপদেষ্টা মণ্ডলী, এবং উপদেষ্টা মণ্ডলীকে যেই যেই পদে বসানো হয়েছে ওনারা ওই পদগুলোর যে জটিলতা আছে বর্তমানে, এই জটিলতাগুলো নিয়ে একটু ব্যস্ত। ওকে, তো এই জটিলতা নিয়েই এখন অনেক ব্যস্ত আমাদের উপদেষ্টা মণ্ডলী, যার কারণে চাকরির পরীক্ষাগুলোতে ওনারা ফোকাস করতে পারতেছেন না। তবে আমরা আশা করি খুব দ্রুতই চাকরির পরীক্ষাগুলো হবে। তো আমি যতগুলো চাকরির পরীক্ষাগুলোর কথা বললাম, এর মধ্যে কে কোনটা আবেদন করছেন একটু আগে সেটা বলেন। ভূমি অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর, এরপরে ইউনিয়ন সমাজকর্মী, এরপরে হলো বাংলাদেশ রেলওয়ের যে পদগুলো আছে, রেলওয়ের পদগুলোর পরীক্ষা। এরপরে আছে আমাদের যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া আছে পরিসংখ্যান ব্যুরো, এছাড়া আছে সিজিএর অডিটর। এই পদগুলোর কে কোনটায় আবেদন করেছিলেন? এই পদগুলোর পরীক্ষা হতে পারে মোটামুটি ধরে নেন যে ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতে। এর আগে হওয়ার সম্ভাবনা খুবই কম। যেহেতু পরীক্ষাগুলো পিছাচ্ছে, এই সময়টা যদি আপনি হতাশায় পার করে দেন তাহলে পরীক্ষার ডেট চলে আসবে, আপনার প্রস্তুতি বাকি থেকে যাবে। একটাও না। হ্যাঁ, রিয়া মঞ্জুর লিখছেন একটাও না। মারিয়া আক্তার লিখছেন ইউনিয়ন সমাজকর্মী পদে। আর মাহবুব হোসেন লিখছেন রেলওয়ের পরীক্ষাগুলোতে কাটমার্কস কত হয় আনুমানিক যদি বলতেন। রেলওয়ের পরীক্ষাগুলো আসলে ওই ভিত্তিতে ওরকম হয় না, ওইটার
ওনারা কতজনকে লিখিত পরীক্ষা দেওয়াবেন বা লিখিত পরীক্ষা উত্তীর্ণ করবেন এটার উপরে। ভূমি রেকর্ডের প্রাণী সম্পদে 2টা আবেদন করেছি, সিভিল সোসাইটি লিখছেন মোটামুটি সবগুলোতেই, ভূমি অধিদপ্তর এবং জাতীয় রাজস্ব বোর্ড। এরপরে ভোজন কুমার লিখছেন সবগুলোতে আবেদন করেছি। তো বাংলাদেশের এখন যে সিচুয়েশন তাতে খাদ্য, রেলওয়ে এবং শিক্ষা মন্ত্রণালয়ের হিসাবরক্ষকে আবেদন করেছি। এখন যে বর্তমান চাকরির পরিস্থিতি বা চাকরির যে বাজার, এইখানে সবচেয়ে দ্রুত যে পরীক্ষাগুলো হতে পারে তার মধ্যে অন্যতম একটা পরীক্ষা হলো আমাদের বিসিএস পরীক্ষা। কেন বলতেছি, যেই আবেদনগুলো বিগত সময় আপনারা করে রেখেছেন ওই পরীক্ষাগুলো আসতে একটু সময় লাগতে পারে, কিন্তু বিসিএস এর যে নতুন কমিশন গঠন করা হয়েছে এই কমিশন অলরেডি আপনারা গত পরশুদিন পত্রিকায় পড়েছেন যে ওনাদের মধ্যে দপ্তর বন্টন হয়েছে, এবং দপ্তর বন্টন হলে আগামী 30 নভেম্বর বা তার আগেই ওনারা সার্কুলার প্রকাশ করতে যাচ্ছেন, এবং ওনারা সার্কুলার প্রকাশ করলে সেইখানে ওনারা চেষ্টা করতেছেন পরীক্ষার ডেটটা আগে থেকে জানিয়ে দেওয়ার, অ্যাটলিস্ট পরীক্ষার একটা সম্ভাব্য ডেট সহ। তো সম্ভাব্য ডেট সহ যদি পরীক্ষার ডেট ওনারা দিয়ে দেয় সেক্ষেত্রে পরীক্ষার ডেটটা মার্চ বা এপ্রিল মাসে হতে পারে। আর যদি ওইটাকে কেন্দ্র করে অর্থাৎ বিসিএস কে কেন্দ্র করে আপনারা এখন প্রিপারেশন নিতে থাকেন, এই যে লম্বা সময়টা আপনাদের হাতে আছে, বিসিএস কে কেন্দ্র করে আপনারা প্রস্তুতি নিলে বাকি সকল চাকরির প্রস্তুতি আপনাদের সম্পন্ন হয়ে যাবে, এইটা একটা টার্গেট করতে পারেন। পাশাপাশি বিসিএস কেন্দ্রিক প্রস্তুতিটা নিলে এখন কি হবে, সামনে 19তম নিবন্ধনের যে সার্কুলারটা আসবে এই সার্কুলারটাও একেবারে কাছাকাছি, কারণ আমাদের এনটিআরসিএ কর্তৃপক্ষ ওনারা জানিয়েছেন এনটিআরসিএ কর্তৃপক্ষতেও নতুন করে একজন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। তো এনটিআরসিএ কর্তৃপক্ষের যিনি মহাপরিচালক বা যিনি সচিব আছেন উনি জানিয়েছেন যে তথ্য আমরা পত্রিকা মারফত যেটা দেখতে পেয়েছি, সেখানে আমরা দেখেছি যে আমাদের 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এখন বর্তমানে ভাইবা চলমান আছে, এবং এই ভাইবা চলমান থাকাকালীনই ওনারা নতুন সার্কুলার প্রকাশ করবেন। সেক্ষেত্রে নতুন সার্কুলার প্রকাশিত হলে পরীক্ষা হতে অন্তত 4 থেকে 5 মাস, এমনকি তার থেকেও বেশি সময় লাগতে পারে, এটা মোটামুটি কনফার্ম। এর আগেও আমি কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় বলেছিলাম যে পরীক্ষা কতদিন পরে হতে পারে, বা নিবন্ধনের ক্ষেত্রে মোটামুটি আপনারা বুঝছেন যে পরীক্ষাগুলো আসলেই একটু দেরিতে হয়। এখন এই দেরিটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, অর্থাৎ এই সময়গুলো যদি আপনি কাজে লাগিয়ে বিসিএস এর একটা কম্প্যাক্ট প্রিপারেশন নেন, তাহলে বিসিএস না হলেও অন্তত এই পরীক্ষাগুলোতে কোয়ালিফাই করা আপনার সহজ হয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হলো যে আপনারা এই মুহূর্তে যে প্রস্তুতিটা নেবেন কোথায় বেশি ফোকাস করবেন। সবচেয়ে বেশি ফোকাস করবেন প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিতে, কারণ প্রিলিমিনারি পরীক্ষাটাই হলো এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে প্রধান একটা ধাপ। আর প্রধান যে ধাপগুলো আছে এই প্রধান ধাপগুলো যদি আপনি অতিক্রম করতে না পারেন, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় যদি পাস না করেন, আপনার লিখিত প্রস্তুতি যতই ভালো হোক আপনি তো পরীক্ষা দিতে পারতেছেন না। আর অনেক ক্ষেত্রে হয়, আমাদের যে রেলওয়ের একজন কেবল একটু আগেই প্রশ্ন করেছেন যে রেলওয়ের যে চাকরির পরীক্ষার এটা কাটমার্কটা কেমন হতে পারে। রেলওয়ে বলেন অথবা যে কোনো মন্ত্রণালয়ের বলেন, এগুলো কোনোটাই ফিক্সড কোনো কাটমার্ক থাকে না, অর্থাৎ আপনি 80 নাম্বারের পরীক্ষায় কত পেলে পাশ করবেন এরকম কোনো ফিক্সড কিছু বলা নেই। যার কারণে কি হয়, যার কারণে আপনি যদি ওইখানে 80-র মধ্যে 60 পান, 65 পান, 70 পান, কোনোটাই শিওর না যে এটা আপনি পাশ করতে পারবেন। এই জন্য যে কোনো প্রিলিমিনারি পরীক্ষায়, যে পরীক্ষাগুলোর কথা আমি বললাম, যে কোনো প্রিলিমিনারি পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে হলে আপনার টার্গেট থাকতে হবে যত বেশি নাম্বার তোলা যায়। যেমন সিজিএ অডিটরের কথাই যদি আমরা বলি, বা আমার রেলওয়ের পরীক্ষার কথাই বলি, বা আমাদের উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কথাই বলি, অথবা আমাদের রেলওয়ের স্টেশন মাস্টার বা ভূমি জরিপ অধিদপ্তর বা খাদ্য অধিদপ্তর বা মৎস্য অধিদপ্তর, অর্থাৎ যতগুলো পরীক্ষায় বাকি আছে প্রত্যেকটা পরীক্ষাতে আপনার মূল ফোকাল পয়েন্ট বা ফোকাস থাকা উচিত একটা জিনিস, প্রিলিমিনারিতে যত বেশি নাম্বার তোলা যায়। কারণ আসল হলো কি, প্রিলিমিনারি পরীক্ষাগুলো যদি আপনি কোয়ালিফাই না করতে পারেন, একটা পরীক্ষা দিলেন ফেল করলেন, আরেকটা পরীক্ষা দিলেন ফেল করলেন, আরেক জায়গায় গেলেন আবার ফেল করলেন, আরেক জায়গায় গেলেন আবার ফেল করলেন, এইভাবে চলতে থাকলে মানুষের মনোবল খুব দ্রুত ভেঙে যায়, এবং মনোবল ভেঙে গেলে তখন হয় কি, আপনার পরীক্ষা দেওয়ার আগ্রহটা কমে যায়। আর যদি আপনি একটা প্রিলিতে কোয়ালিফাই করেন, ওইখানে লিখিততে উত্তীর্ণ নাও হন, আবার আরেকটা দিলেন, আরেক জায়গায় না হলে আরেক জায়গায় দিলেন, তো যার কারণে আপনার প্রস্তুতিটা যদি কম্প্যাক্ট হয়, একটা প্রস্তুতি দিয়ে আপনার সবগুলো পরীক্ষায় কিন্তু কাভারেজ হয়ে যাবে। আর যদি আপনি আলাদা আলাদা করে একটা একটা পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে কি হবে, এই পরীক্ষা যেতে না যেতে আবার আরেকটা পরীক্ষা, আরেকটা পরীক্ষা যেতে না যেতে আরেকটা পরীক্ষা, তো কোনোটারই আপনি পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিতে পারবেন না। আমি বলবো সুনজু ওনার একটা আছে, দ্য আর্ট অফ ওয়ার, মানে যুদ্ধের কৌশল বা যুদ্ধের যে কলা কৌশল, এইটা নিয়ে উনি একটা বই লিখছেন। ওইখানে উনি একটা কথা বলছেন যে দেয়ার লাইস অপরচুনিটি, অর্থাৎ এখানে সুযোগ আছে কোথায়, ইন দ্য কেয়াস বা ইন দ্য মিডেস্ট অফ কেয়াস, অর্থাৎ বিশৃঙ্খলা বা গোলযোগের মধ্যেই সুযোগ লুকায়িত থাকে। এখন যে সিচুয়েশনটা চলতেছে এই সুযোগটা কাজে লাগিয়ে যদি আপনারা রেগুলার ভিত্তিক পড়াশোনা করতে পারেন,
অর্থাৎ এখন যদি আপনি রেগুলার আজকে থেকে ধরেন, যদি পরীক্ষাগুলো যতগুলো পরীক্ষার কথা বললাম কোনোটাই ডিসেম্বরের আগে হওয়ার সম্ভাবনা মোটামুটি বলা চলে একেবারেই নাই। তো এখন ডিসেম্বর মাস পর্যন্ত ধরলে এই নভেম্বর মাসের 15 দিন বাকি, ডিসেম্বরের 30 দিন, 45 দিন। আর যদি জানুয়ারি মাসটা হাতে পান, আমি বলবো সেটা দুর্ভাগ্য না বরং সৌভাগ্য। অর্থাৎ এই 30, 30, 60 আর 15, মোট 75 দিন। 75 দিনের মধ্যে যদি আপনি 10 দিন বা 15 দিন বাদ দেন, 60 দিনের একটা টার্গেট নেন। 60 দিনে আপনি 4টা সাবজেক্ট অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টা সাবজেক্টের পূর্ণাঙ্গ প্রিপারেশন নেবেন। এটা যদি আপনার টার্গেট হয়, প্রতিদিন 15 মানে প্রতিটা সাবজেক্টের জন্য 15 দিন করেও যদি আপনি ধরেন, 15 দিনে বেশ ভালো একটা কম্প্যাক্ট প্রিপারেশন আপনার হবে। আর বয়স 32 নিয়ে আপনাদের যেটা প্রশ্ন আছে যে স্যার বয়স 32 এটাকে আদৌ করবে না করবে না, আদৌ করবে, অবশ্যই করবে। এবং এটার প্রজ্ঞাপন কবে হবে এই ব্যাপারটা এখনো ফিক্সড না। প্রজ্ঞাপনের ব্যাপারটা হলো জনপ্রশাসন মন্ত্রণালয়, ওনারা অন্য কিছু কাজকর্মে ব্যস্ত, যার কারণে এই প্রজ্ঞাপনটা নিয়ে শুধু দেই দেই করে দেওয়া হচ্ছে না। আর এটার একটু বিরোধী পক্ষও আছে, যারা চায় না যে বয়স 32 হোক, তারা এখনো ইনিয়ে বিনিয়ে চেষ্টা করতেছে যে এটা যাতে পিছায় যায়। তবে আমার পার্সোনাল যেটা ওপিনিয়ন, এটা কোথাও অফিসিয়াল ওপিনিয়ন না, পার্সোনাল ওপিনিয়ন হলো বয়স 32 অবশ্যই হবে। এবং বয়স 32 হলে এই সুযোগটা কাজে লাগাতে চাইলে আপনাকে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কারণ পরীক্ষাগুলো যখন আসবে তখন সব এক নাগারে আসবে। এই যতগুলো পরীক্ষার কথা বললাম, এতগুলো পরীক্ষা যখন শুরু হবে, একটা শেষ হবে আর একটা আসবে, একটা শেষ হবে আর একটা আসবে, কিন্তু তখন কিন্তু আপনি প্রস্তুতি নেওয়ার জন্য আলাদা করে খুব বেশি সময় পাবেন না। এই জন্য একটা কথা মাথায় রাখেন, এখন অল্প অল্প করে প্রস্তুতি নিতে থাকেন। আর অল্প অল্প প্রস্তুতির মধ্যে আমি বলবো, আপনারা যারা এই বিভিন্ন মন্ত্রণালয় কেন্দ্রিক পরীক্ষাগুলো দিয়ে থাকেন, আপনাদের জন্য একেবারে মোক্ষম অস্ত্র হলো আপনার জব সলিউশন বইটা। জব সলিউশন বই থেকে 2টা জিনিস সলভ করবেন, একটা হলো গণিত, একটা হলো ইংরেজি। গণিতের ক্ষেত্রে ওইখান থেকে গণিতগুলো সলভ করলে কি হবে, আপনি বিভিন্ন টাইপের অঙ্ক করবেন। এক একটা পরীক্ষার মধ্যে অন্তত 10 থেকে 15টা নিয়মের অঙ্ক আসছে। যখন 15টা নিয়মের অঙ্ক করবেন, 15টা আলাদা আলাদা সূত্র আপনার মাথায় ঢুকে যাবে। আবার নতুন আরেকটা প্রশ্ন সমাধান করবেন, সেখানে আবারও 15-20টা নতুন প্রশ্ন আপনার চলে আসবে। তো চলে আসলে বারবার অঙ্ক বইয়ের একবার প্রথম অধ্যায়, একবার তৃতীয় অধ্যায়, একবার পঞ্চম অধ্যায়, একবার নবম অধ্যায়, একবার 11তম অধ্যায়, আবার একবার প্রথম অধ্যায়, এইভাবে পুরো বইয়ের মধ্যে আপনি ঘুরতে থাকবেন। ঘুরতে থাকলে কি হবে, অঙ্কটা আপনার চর্চা থেকে একেবারে চলে যাবে না। আর যদি এটা না করেন তাহলে আপনি কিন্তু সেই পিছিয়েই থেকে যাবেন গণিতের ক্ষেত্রে। কারণ কি, গণিত এমন একটা সাবজেক্ট, অনেক দিন না করলে আস্তে আস্তে এখানে দুর্বলতা বাড়তে থাকে। অনেক দিন না করলে এখানে দুর্বলতা বাড়ে, এবং দুর্বলতা বাড়ার কারণে কি হয়, এটার প্রতি একটা ভয় চলে আসে। ভয় চলে আসলে ওইটার দিকে আরও বেশি অনীহা আসে, তখন আস্তে আস্তে ওই সাবজেক্টে একটা উইকনেস থেকে যায়, এবং এই উইকনেসটা পার করাটা হেভি টাফ হয়ে যায়। এই জন্য এখন যে সময়টা আমি বললাম 60 দিন বা 70 দিন হাতে সময় পেলে, এই 60-70 দিন আপনি টার্গেট করে শুধু অঙ্ক করেন, প্রতিদিন 2 ঘন্টা অঙ্ক করেন। তাহলে কি হবে, গণিতের যত সমস্যা আপনার আছে সমস্যাগুলো সলভ হবে। আমি বলবো না যে 9-10-এর বই করেন, 6-7-এর বই করেন, 5-6-এর বই করেন, এগুলো কিচ্ছু করার দরকার নেই। আপনি শুধু বিগত প্রশ্নগুলো সলভ করেন। যে বড় গাইড জব সলিউশন বইটা আছে আমার এখানে আছে, বড় যে জব সলিউশন বইটা আছে, একটা জব সলিউশন বই আপনি কিনবেন। ওই জব সলিউশন বইয়ের মধ্যে, বা আমাদের যারা চাকরি প্রার্থী আছে প্রত্যেকের টেবিলে একটা জব সলিউশন আছে আমি আশা করি। জব সলিউশন আছে কার কার সেটা একটু আগে বলেন, তারপর আমি বলতেছি। আপনাদের মধ্যে প্রাইমারির সার্কুলার কবে আসতে পারে? প্রাইমারির সার্কুলার আসার সম্ভাবনা খুবই দেরিতে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির আগে না। এই নভেম্বর ডিসেম্বরে আর কোনো সার্কুলার আসবে না। প্রাইমারির সার্কুলারটা হয় মূলত পিইডিপি প্রজেক্টের আওতায়। এই প্রজেক্টটা হলো প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টের আওতায় প্রতি একটা টার্গেট থাকে প্রতিটা প্রজেক্টে, যে এতজন শিক্ষক নিয়োগ দিবে, শিক্ষার মান উন্নয়নে এত টাকা ব্যয় করবে। ওইখান থেকেই মূলত মূল ফান্ডিংটা আসে, এবং ওই ফান্ডিং অনুযায়ী এই নিয়োগটা হয়ে থাকে। তো এই ফান্ডিংয়ের আপাতত এখন কোনো সুযোগ নেই। আর আমাদের যে সর্বশেষ প্রজেক্ট ছিল পিইডিপি প্রজেক্ট 4, এই 4 নম্বর প্রজেক্টের যে মেয়াদ, এই মেয়াদটা শেষ হয়ে গেছে অলরেডি সর্বশেষ নিয়োগের মাধ্যমে। তো নতুন আবার প্রজেক্ট আসলে তখন নতুন সার্কুলার আসার সম্ভাবনা বেশি। এই জন্য প্রাইমারির যারা প্রস্তুতি নিতে চান তারা প্রাইমারিকে টার্গেট না করে, বা নিবন্ধনের যারা প্রিপারেশন নেবেন তারা নিবন্ধনকে টার্গেট না করে তারা টার্গেট রাখেন বিসিএসকে। বলা তো যায় না কখন কি হয়, অনেক কিছুই তো হতে পারে, মানুষের তকদিরে কখন কি আছে কেউ জানে না। তো এই জন্য আপনি বিসিএসকে টার্গেট করে প্রিপারেশন নিলে বিসিএস ক্যাডার হওয়ার দরকার নেই, কিন্তু যদি আপনি ওই প্রস্তুতিটা নেন তাহলে আপনার প্রাইমারির জন্য আলাদা প্রস্তুতি,
নিবন্ধনের জন্য আলাদা প্রস্তুতি, খাদ্য অধিদপ্তর, ভূমি অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, এরপর অডিটর, এরপর বাংলাদেশ রেলওয়ে, সহকারী স্টেশন মাস্টার, এইগুলো যত পরীক্ষা আছে কোনো পরীক্ষার আর আলাদা প্রিপারেশন লাগে না। আমাদের দেশে হয়েছে আমরা স্যার অমুক চাকরির অ্যাপ্লাই করছি, এখন ওইটার কি প্রস্তুতি নিব? আরে কোনো চাকরির আলাদা প্রস্তুতি হয় না, প্রস্তুতি হয় একটাই, আপনি একেবারে পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নেবেন, পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নেবেন, এবং এই প্রিপারেশনটা নিলে কি হবে, আপনার সবগুলো প্রিপারেশন একটার মধ্যে উঠে আসবে। এবং আপনাদেরকে একটা মজার কথা বলি, আপনার নিবন্ধনে স্কুল পর্যায়ে 2 বা প্রভাষক কলেজ পর্যায়ে যেটা, সবগুলোর সিলেবাস একই, প্রাইমারি শিক্ষক নিয়োগের সিলেবাস একই, বরঞ্চ এর চেয়ে বিসিএস এর সিলেবাসটা অনেক বেশি বড়। তো এই জন্য বিসিএস এর সিলেবাসটা টার্গেট করে আপনি যদি প্রস্তুতি নিতে থাকেন, আপনি যদি বিসিএস এর প্রিপারেশন নিতে থাকেন, তাহলে আপনার বাকি সবগুলো এমনিতেই চলে আসবে। আর বিসিএস ক্যাডার হওয়ার জন্য বিসিএস এর প্রিপারেশন নেওয়ার দরকার নেই, বিসিএস এর জন্যই বিসিএস এর প্রিপারেশন নেন। ক্যাডার না হইতে পারলেও অন্তত বাকি চাকরিগুলোতে কোয়ালিফাই করা সহজ হবে। আর এই ক্ষেত্রে কোয়ালিফাই করার সবচেয়ে মোক্ষম অস্ত্র হলো বিগত প্রশ্নগুলো সব পড়ে ফেলা। বিগত প্রশ্ন পড়লে অন্তত 20 থেকে 30% প্রশ্ন যে কোনো পরীক্ষায় একেবারে হুবহু কমন পাবেন। 4টা অপশন যেটা আছে, 4টা অপশন সহ আপনি কমন পাবেন। ওকে, 4টা অপশন কি হয়েছে, বেশ কিছু প্রশ্নের উত্তর দিগদর্শন গাইডের সাথে মিলে যাচ্ছে, ইতিহাস সংস্কৃতি দেওয়ার কই গেছে আপনার কমেন্ট, চলে যেভাবে দেওয়ার কথা। আচ্ছা আচ্ছা, তো তারপরে দেখেন এখানে আরেকটা কথা যেটা আমি বললাম, সেটা হলো আপনার এই যে এইগুলো আছে, চাকরির পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলোতে ভাইটাল একটা রোল প্লে করে হলো আপনার ম্যাথ, আর একটা হলো আপনার ইংরেজি। তো এই দুইটা সাবজেক্টের যে পূর্ণাঙ্গ প্রস্তুতি, দুইটা সাবজেক্টের পূর্ণাঙ্গ প্রস্তুতি শুধুমাত্র বিগত প্রশ্নের মাধ্যমেই হইতে পারে। এছাড়া আপনি যতই নিয়ম পড়েন, যতই দেখবেন যে অনেক নিয়ম কানুন পড়ছেন, কিন্তু পরীক্ষার হলে প্রশ্নে ঠিকই আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন। অনেক নিয়ম পড়ছেন, কিন্তু প্রশ্নের উত্তর করার সময় আপনি সঠিক উত্তরটা খুঁজে বের করতে কষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য বারবার বারবার যদি আপনি বিগত প্রশ্নগুলো সলভ করেন, বিশেষ করে গণিত আর ইংরেজির ক্ষেত্রে, তাহলে যেই নিয়মটা একবার ভালোভাবে মাথায় ঢুকবে, ওই নিয়ম তো আর আপনার কোনো সমস্যা হবে না। একজন লিখছেন, কি নাম ওনার, উনি লিখছেন হলো এমডি সরোয়ার জাহান, যে স্যার আপনারা বলছিলেন যে অনেকগুলো বই গবেষণা করে আমাদেরকে নোট দিবেন, কিন্তু এখন বই তো মিলে যাচ্ছে অন্য ইসের সাথে। কোন প্রকাশনীর সাথে লিখছেন? ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এটা মিলে গেছে কার সাথে? নোটগুলো যেভাবে দেওয়ার কথা হুবহু মিলে যাচ্ছে কোনো একটা ইসের সাথে, গাইডের সাথে। তো মিলে তো যাবেই ভাইয়া, কোনো বই তো আর নতুন করে লেখা হয় নাই, বইগুলো থেকে নেয়া। এখন অনেক সময় হয়েছে যে অনেকগুলো বই থেকে নিতে পারে নাই, একটা বই থেকে যেই প্রশ্নগুলো বা যতটুকু অংশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে ততটুকু অংশ সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনাদেরকে নোট করে দিয়েছেন। এইখানে যে একেবারে আলাদাই হওয়া লাগবে, একেবারে নতুন কিছু আসমান থেকে নাজিল হওয়া লাগবে, এরকম তো না। এইটা একটা বিষয়। আর যদি মিলেও যায়, সেক্ষেত্রে আমি বলবো যে আপনাকে নির্যাস বা মূল অংশটুকু ওনারা বাছাই করে দিয়েছেন, ওই অংশটুকু আপনারা ভালোভাবে পড়েন। এর বাইরে যদি আপনার কোনো চাওয়া পাওয়া থাকে, অবশ্যই আপনি ক্লাসে জানাবেন, তাহলে কোনো সমস্যা নেই। এখন আসেন ইংরেজির ক্ষেত্রে। ইংরেজির ক্ষেত্রে ইউজুয়ালি আমরা যেটা করি, ইংরেজি প্রচুর পরিমাণে নিয়ম কানুন, রুটিন, রুলস রেগুলেশন এগুলো পড়ে হিজিবিজি করে ফেলি, মাথার অবস্থা পরে হয় আর মাথায় কিছুই থাকে না। এই জন্য যেটা করবেন ইংরেজির ক্ষেত্রে, আমি বলবো যে যখন যেই রুলস, একটা রুলস শিখেন, প্রতিদিন একটা রুলস শিখেন। আপনি যদি আগামী 70 দিনে 70টা রুলস শিখেন, এই 70টা রুলস থেকে অন্তত আপনার ভুল হবে না, এবং 70টা বাছাই করা রুলস হলে তার মধ্যে থেকে অন্তত 20টা রুলস আপনি পরীক্ষায় কমনও পাবেন। এখন 70টা রুলস কেমন? অ্যাক্টিভ প্যাসিভ যে ভয়েস আছে, এই ভয়েসের রুলস হতে পারে, ন্যারেশনের রুলস হতে পারে, আপনার ভয়েস চেঞ্জের রুলস হতে পারে, আপনার পার্টস অফ স্পিচের যে রুলসগুলো আছে এই রুলসগুলো হতে পারে, টেন্সের ক্ষেত্রে যে রুলসগুলো আছে এগুলো হতে পারে, রাইট ফর্ম অফ ভার্বসের যে রুলসগুলো আছে এই রুলসগুলো হতে পারে। একটা, দুইটা, তিনটা রুলস যদি প্রতিদিন শিখেন, তাহলে আপনি প্রতিদিন 3টা শিখলে আগামী 70 দিনে 200 রুলস শিখলেন। 200 রুলস বইয়ের মধ্যেই নাই। প্রধান যে রুলসগুলো, একটা রুলসের অধীনে আবার অনেকগুলো রুলস থাকে, তো প্রধান রুলসটা যদি আপনি সুন্দরভাবে পড়েন, তাহলে আপনার জন্য এটা খুবই সহায়ক হবে। আরেকটা জিনিস, বিগত প্রশ্ন বলতে বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই ভালোভাবে সলভ করবেন। আমি কিন্তু 2টা সাবজেক্টের কথা বলেছি বিগত প্রশ্ন পড়ার ক্ষেত্রে, একটা হলো গণিত, একটা হলো ইংরেজি। এই দুইটায় সবচেয়ে বেশি ফোকাস দিবেন। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি আগামী
এই 50-60 দিন শুধুমাত্র বিগত গণিত আর বিগত ইংরেজি করেন, তাহলে আপনার গণিত আর ইংরেজির এক চুল পরিমাণ কোনো দুর্বলতা থাকবে না, ওভারশিওর, গ্যারান্টেড। আপনি প্রতিদিন 2 ঘন্টা ইংরেজি এবং 2 ঘন্টা গণিত শুধু বিগত প্রশ্ন সলভ করবেন। আমি আপনাদেরকে কথা দিলাম, যদি এর পরে আগামী 50 দিন বা 60 দিন পরে আপনি 60 দিন একটানা প্রতিদিন 2 ঘন্টা গণিত এবং 2 ঘন্টা ইংরেজি বিগত প্রশ্ন সলভ করার পরে ইংরেজি আপনার কাছে ইজি না লাগে, সেটার গ্যারান্টি মানে সেটার রিস্ক আমার। আপনি শুধু, আচ্ছা 60 দিন না, আপনি শুধু আগামী 30 দিন শুধুমাত্র বিগত ইংরেজি প্রশ্ন এবং বিগত গণিত প্রশ্ন প্রতিদিন 2 ঘন্টা ইংরেজি 2 ঘন্টা গণিত এরকম 4 ঘন্টা পড়বেন। এই দুইটা সাবজেক্টে আপনার কোনো প্রকার বিন্দুমাত্র দুর্বলতা থাকবে না। আর এর বাইরে আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো সাধারণ জ্ঞান এবং বাংলা, এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে চেষ্টা করবেন বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো অংশটা বারবার বারবার রিভিশন দিতে। আমরা যেটা করি, একটা বই ধরে 1 পৃষ্ঠা পড়ি 1 ঘন্টা বসে, তখন কি হয়, মানুষ সবসময় আউটপুটে বিশ্বাসী, অর্থাৎ 1 ঘন্টা ধরে 1 পৃষ্ঠা পড়ার পরে আপনার মনে হবে যে আজকে 3 ঘন্টা বই পড়লাম মাত্র 3 পৃষ্ঠা। এই বইয়ে আছে কত পৃষ্ঠা? 500 পৃষ্ঠা। তাহলে এরকম পড়লে আমার তো 6 মাস পড়া লাগবে এই একটা বই। তখন মনোবল ভেঙে যায়। এই জন্য যেটা করবেন, আপনি একটা পৃষ্ঠার শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিডিং পড়বেন, আর একবার শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং পড়বেন, এবং তৃতীয়বারে এখানের যা ভাইটাল পয়েন্টগুলো এইগুলো অবশ্যই সাধারণ জ্ঞান এবং বাংলা পড়ার সময় লাল, নীল, সবুজ এইসব ধরনের কালি রাখতে পারেন অথবা টেক্সট হাইলাইটার রাখতে পারেন। অর্থাৎ যখনই আপনি যা পড়বেন, পড়ার পরে একবার দুইবার রিডিং পড়ার পরে যেই যে জায়গাগুলো আপনার মনে হবে এইগুলো আপনার ক্ষেত্রে জটিলতা আছে বা এইটা মনে রাখতে সমস্যা হতে পারে বা এইগুলো কনফিউশন সৃষ্টি করতে পারে, ওই প্রশ্নগুলো টেক্সট হাইলাইটার বা লাল, নীল, সবুজ কলম দিয়ে একটু দাগ দিয়ে রাখবেন। দাগ দিয়ে রাখলে কি হবে, পরবর্তী যখন রিভিশন দিবেন, পরবর্তীতে যখন আপনি রিভিশন দিবেন তখন আপনি ওই জায়গাগুলো থেকে ইজিলি আপনি ওই জায়গাগুলো থেকে আপনি সমস্যাগুলো বের করে নিতে পারবেন এবং সম্ভব হলে গুরুত্বপূর্ণ অংশগুলো নোট খাতায় তুলে নেবেন। আমার মনে হয় নোট খাতায় প্রথমেই তোলার প্রয়োজন নেই, কারণ নোট খাতায় তো ক্লাসে আমিই লিখিয়ে দিচ্ছি বা অন্য স্যাররা লিখে দিচ্ছেন। নোট খাতায় যেটা ওইটা ক্লাসে করেন ওইটা ভিন্ন জিনিস, বাট আপনি পার্সোনালি যখন পড়বেন চেষ্টা করবেন কালেকটিভ একটা আউটপুট আনার। অর্থাৎ আমি 1 ঘন্টা পড়লাম, 1 ঘন্টায় 20 পৃষ্ঠা পড়া হয়েছে, তখন দেখবেন আপনার স্ট্রেংথ বাড়বে এবং পড়ার প্রতি আগ্রহ বাড়বে। আমরা ভিডিও গেমস খেলছেন না, সাপের গেমস, নোকিয়া 1110 মোবাইলে। আর সাপের গেমসটা কেন আমরা বারবার খেলতাম বলতে পারেন? ওইখানে কিন্তু অত মজার কিছু ছিল না, ওইখানে ছিল আমাদের একটা টার্গেট যে সাপটা এইবার আমি 100 স্কোর করছি, সামনে অবশ্যই 101 করব, বা 102 করছি, সামনের বার এই রেকর্ডটা ভেঙে 103 করব। এই টার্গেটে আমরা বারবার বারবার খেলতাম। সাপের গেমস খেলছেন কে কে? ওই সেম কাহিনীটা যদি আপনি পড়ার ক্ষেত্রে নিয়ে আসেন, কালেকটিভ আউটপুট দুইভাবে আসতে পারে। একটা আসতে পারে আপনার সময়ের ক্ষেত্রে, অথবা আসতে পারে পড়ার সিলেবাসের ক্ষেত্রে। কালেকটিভ আউটপুটের ক্ষেত্রে আপনি ঘড়ি ধরে পড়লেন, ধরেন আপনার মোবাইল যদি না রাখেন তাহলে সবচেয়ে বেস্ট হাতের ঘড়ি রাখতে পারেন, অথবা আপনার টেবিল ক্লক যেটা আছে ওইটা সাথে রাখতে পারেন। রাখলে কি হবে, ওইখানে আপনি টাইম দেখবেন যে আজকে আপনি কত ঘন্টা পড়লেন। আজকে যদি 2 ঘন্টা পড়েন, কালকে আপনার টার্গেট থাকবে অবশ্যই মিনিমাম 2 ঘন্টা 1 মিনিট। কালকে 2 ঘন্টা 1 মিনিট পড়লে পরশুর টার্গেট থাকবে যাতে কোনোভাবেই 2 ঘন্টা 1 মিনিটের নিচে না আসে, মিনিমাম 2 ঘন্টা 2 মিনিট। আপনি এভাবে আস্তে আস্তে উপরে ওঠেন। আর যদি এটা না হয়ে আপনি টার্গেট থাকে যে পরীক্ষার সার্কুলার আসুক অথবা পরীক্ষার ডেট দিক, তখন একবারে উল্টাই পাল্টাই ফেলাবো, তাহলে আপনার টার্গেটটা এরকম যে আপনি এই যে বুক ডান দেয়, পুশ আপ দেয়, পুশ আপ দিতে আপনি একদিনে 100 পুশ আপ দিবেন একবারে একশ্বাসে, এরকম একটা চিন্তা ভাবনা করে বসে আছেন, যেদিন দেয়া লাগবে ওই দিন একবারে দিয়ে ফেলবেন। এটা পসিবল না, আস্তে আস্তে দিতে হয়। প্রথম দিন যদি 10টা পারেন, পরের দিন 12টা, পরের দিন 12টা পারলে 1 সপ্তাহ পর 15টা, 1 মাস পরে 20টা, এরকম আস্তে আস্তে আপ করবে। ঠিক আমাদের টেবিলে বসার যে অভ্যাসটা, এই অভ্যাসটা একদিনে গ্রো হয় না। টেবিলে বসার অভ্যাসটা গ্রো করতে হলে আস্তে আস্তে গ্রো করতে হয়। ধরেন আপনি টার্গেট নিলেন যে আগামী 2 ঘন্টা আমি বই পড়বো, 2 ঘন্টায় নো মোবাইল, নো গল্প গুজব, নো খাওয়া দাওয়া, ইভেন এই 2 ঘন্টায় আপনি প্রস্রাবও করবেন না। এই 2 ঘন্টায় আপনার টয়লেটেও যাওয়ার দরকার নেই, যাওয়া লাগলে আগে গিয়ে আসবেন অথবা এটার পরে যাবেন। আপনি একেবারে 2 ঘন্টা মানে 2 ঘন্টাই টেবিলে বসে থাকবেন। কালেকটিভভাবে যখন 2 ঘন্টা আপনি বইয়ের পিছনে একেবারে পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে কাজে লাগাতে পারবেন, তখন এই 2 ঘন্টার আউটপুট দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আর দ্বিতীয় যেটা বললাম, কালেকটিভ আউটপুটের ক্ষেত্রে আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনি 1 ঘন্টায় কত পৃষ্ঠা পড়ছেন বা 2 ঘন্টায় কতটুকু অংশ সিলেবাসের কাভার দিতে পারতেছেন। আজকে যতটুকু অংশ কাভার দিচ্ছেন, কালকে যদি এর চেয়ে আরেকটু বেশি অংশ কাভারেজ দিতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য জিনিসটা একেবারে সহজ হয়ে যাবে। ধরেন আজকে আপনি পড়লেন 2 ঘন্টা, 2 ঘন্টায় আপনি হিসাব করলেন যেখানে পড়া শুরু করছেন এবং যেখানে শেষ করছেন, মোট আপনি 14 পৃষ্ঠা পড়ছেন।
তো আপনার টার্গেট থাকবে পরবর্তী 2 ঘন্টায় 15 পৃষ্ঠা পড়ার। মনে রাখার দরকার নেই, আমি বলবো যে মনে রাখার দরকার নেই, একবার সব ভুলে যান, যা পড়ছেন কিচ্ছু মনে থাকার দরকার নেই। যদি সব ভুলে যাইতেও চান তাও অন্তত 50% পড়া আপনার মাথায় থেকে যাবে। আবার যখন আরেকটা রিভিশন দিবেন তখন 60% মাথায় থাকবে, আবার একটা রিভিশন দিলে 80% মাথায় চলে আসবে। আমরা যেটা করি, 1 পৃষ্ঠা পড়ি 1 ঘন্টা বসে, ওই পৃষ্ঠা আর জীবনেও কোনোদিন রিভিশন দেই না। আমাদের পড়ার যে সাইকেল, এই সাইকেলের মধ্যে আসলে রিভিশনই নাই কোনো। এই জন্য আপনি একটা টার্গেট নিয়ে পড়তে বসবেন এবং ওই টার্গেটটা অবশ্যই পূরণ করবেন যে কোনো মূল্যে। তাতে মানে কেউ যদি মারা না যায় তাহলে এই টার্গেট রেখে আপনি উঠবেন না। হয় আপনার মারা যাওয়া লাগবে, না হয় কারো মারা যাওয়া লাগবে, না হয় উঠবেন না। অন্য কোনো কিছুর জন্য আপনি উঠবেন না। আরেকটা জিনিস সমস্যা হয় আমাদের মোবাইল ফোনটা। আপনারা অনেকেই আছেন যে মোবাইল ফোনটা যদি না থাকতো তাহলে প্রতিদিন অন্তত 10 ঘন্টা পড়তে পারতেন। আর এখনো হয়তো প্রতিদিন 10 ঘন্টা পড়েন, কিন্তু মোবাইল সহ 10 ঘন্টা পড়া আর মোবাইল ছাড়া 1 ঘন্টা পড়াই 2 জিনিস সমান হবে না। এটা আমার সাথে কারা কারা একমত বলেন তো? মোবাইল সহ 10 ঘন্টা পড়া, অর্থাৎ মোবাইলে হাতের কাছে আছে, একটু পরপর মোবাইল দেখলেন, একটু পরপর নোটিফিকেশন চেক করলেন, আবার একটু পড়লেন, আবার একটু চেক করলেন, আবার একটু পড়লেন, এইভাবে সমস্যা আছে কার কার? এটা কিন্তু মারাত্মক সমস্যা। এই সমস্যার কারণে আপনার কনসেন্ট্রেশনটা জায়গা মতো আসে না। বিগত প্রশ্ন বিসিএস কততম থেকে কততম পর্যন্ত পড়বো একটু ক্লিয়ার করেন। বিগত প্রশ্ন 35 থেকে 46তম বিসিএস পর্যন্ত অবশ্যই ভালোভাবে পড়বেন। আর জিকে এর একটা ভালো বই, জিকের একটা ভালো বই বলতে আপনারা বাজারে অনেকগুলো বই পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হলো MP3 বই, ওরাকল বই, তারপরে বেসিক ভিউ নামে একটা বই আছে, তারপরে সাধারণ জ্ঞানের আরও বেশ অনেকগুলো বই আছে। তবে এর মধ্যে সবচেয়ে আমার কাছে যেটা বেস্ট মনে হয়েছে সেটা হলো MP3 বই। কারণ কি, MP3-তে বেশ সহজ ভাষায় সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে তথ্যগুলো। অন্য বইগুলো এক একটা পরীক্ষার ফরম্যাটে তৈরি করা, বাট MP3-তে একেবারে ইন এ জেনারেল কমন ফরম্যাট, যেখানে আপনার বেসিকটা হয়ে যাবে। সকল দেশের ভাষা, রাজধানী, মুদ্রা, মানচিত্র পরিচিতি, অঞ্চল পরিচিতি, মহাদেশ পরিচিতি, সিকোয়েন্স অনুযায়ী যেভাবে সাজানো, যদি এইভাবে আপনি সিকোয়েন্স অনুযায়ী পড়ে যান তাহলে আপনার বেসিকটা স্ট্রং হয়ে যাবে এবং এরপরে আপনি বাজারের যে কোনো বই ধরলে অনায়াসে আপনার কাছে এটা সহজ মনে হবে। এর বাইরে আরেকটা জিনিস বলি, আমি নিজেও কিন্তু এগুলো ফলো করি। আপনাদের যেগুলো বলি, আমার পড়ার টেবিলে কিন্তু অনেকগুলো বই আছে। এর বাইরে আপনারা এই যে মানচিত্র আছে না, মানচিত্র অবশ্যই, একটা বাংলাদেশের মানচিত্র, একটা আন্তর্জাতিক মানচিত্র, এই 2টা মানচিত্র অবশ্যই সাধারণ জ্ঞান পড়ার ক্ষেত্রে মাথায় রাখবেন। এটা যে কোনো মানচিত্র হতে পারে, তবে এই মানচিত্রটা আমার কাছে ভালো লাগছে, জাহিদ সোহেল স্যারের ওনার মানচিত্রটা ভালো লাগছে। মানচিত্র থেকে যখন আপনি পড়বেন তখন আর কোনো সমস্যা আপনার থাকবে না। স্যার ওরাকল বেস্ট লাগে, হ্যাঁ ওরাকলে প্রচুর তথ্য লেখা। যারা প্রাথমিক পর্যায়ে এত তথ্য দেখে ভয় পাওয়ার সুযোগ আছে তারা ভুলেও এই বই কেনার দরকার নেই। MP3টা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে, কেন এখানে অল্প কথায় অল্প ভাষায় শুধু বিগত যে প্রশ্নগুলো আসছে ওইগুলোই দেয়া আছে। এটা সবচেয়ে বলতে পারেন কমনভাবে সাজানো একটা বই। কিন্তু এই বইটার সমস্যা যেটা, MP3 বাংলাদেশ, MP3 আন্তর্জাতিক, MP3 বিজ্ঞান, MP3 কম্পিউটার বা ইজি কম্পিউটার, এই 4টা বই মিলে টোটাল প্রায় 1,500 পৃষ্ঠা প্লাস হয়ে যায়। অথচ আপনি 500 পৃষ্ঠার সাধারণ জ্ঞানের অনেক বই পাবেন বাজারে একটা বইয়ের মধ্যে, যেখানে সব আছে। সো সব কিছু মিলে কম্প্যাক্ট আপনার কাছে যে বইটা ভালো মনে হয়, যে কোনো একটা বই আপনি যে কোনো একটা বই ভালোভাবে পড়তে পারেন। আর একটা হলো মানচিত্র আপনার পড়ার টেবিলে অবভিয়াসলি মাস্ট টানায় রাখবেন। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যাই পড়েন যে কোনো একটা টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যেভাবে আমি ক্লাসে টেকনিকগুলোর কথা বলি, ওইভাবে যদি আপনি টেকনিকগুলো অ্যাপ্লাই করেন তাহলে আপনার জন্য সাধারণ জ্ঞান অংশ মনে রাখাটা অনেক ইজি হয়ে যাবে। আর সাধারণ জ্ঞান ছাড়া যদি বাংলার কথা বলি, বাংলার ক্ষেত্রে বাংলা সাহিত্যের জিনিসগুলো একেবারেই গড়বড়ে হয়ে যেত। আমার নিজেরও রবীন্দ্রনাথের এত এত সাহিত্যকর্ম, নজরুলের এত সাহিত্যকর্ম, শামসুর রহমানের সাহিত্যকর্ম, সুফিয়া কামালের সাহিত্যকর্ম, তার মধ্যে আবার আছে প্রাচীন যুগের সাহিত্যকর্ম, তার মধ্যে মধ্যযুগের সাহিত্যকর্ম, এই হাবিজাবি বারবার প্যাচ লেগে যায়। এইগুলোর ক্ষেত্রে যেটা করণীয়, যেদিন যার সম্পর্কে পড়বেন, একটা না একদিন 2 দিন শুধু একজনকে নিয়েই পড়বেন। ওনারটা সব কিছু পড়া হয়ে গেলে ওইখান থেকে একটা নোট করবেন আপনার মতো করে। সম্ভব হলে ওনাদের সাহিত্যকর্ম ডাইরেক্ট মুখস্থ করবেন। যেমন শওকত ওসমানের সাহিত্যকর্ম আপনি পড়তেছেন, জলাঙ্গি, 2 সৈনিক, নেকড়ে অরণ্য, এরকম সিকোয়েন্সিয়ালি নামগুলো মুখস্থ রাখবেন, আমি যেরকম বলতেছি। আবার গ্রামার পড়বেন, গ্রামারের ক্ষেত্রেও চেষ্টা করবেন মুখস্থ রাখার ক্ষেত্রে। যেমন উপসর্গ, যদি বাংলা উপসর্গ বলি বা আমার সংস্কৃত উপসর্গ বলি, অ, অঘা, অজ, অনা, আর, আন, আব, ইতি, উন, কত, কুনি, পাতিবি, ভররাম, শশা, সুহা, এগুলো কিন্তু আমার এখনো মুখস্থ। আমি কিন্তু বাংলা পড়াই না, বাট জিনিসগুলো একবার পড়ার কারণে আমার এখনো মুখস্থ আছে। আবার ওই যে আমাদের নিত্য মূর্ধান্য ন, নিত্য মূর্ধান্য স, যেই শব্দগুলোর ক্ষেত্রে হয়,
এই যে শব্দগুলো চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনু, বিনা, কঙ্কন, কণিকা, ফণীয়নু, বিপণী, গণিকা, এরকম যে বিষয়গুলো আছে, রুলসগুলো যেগুলো বাংলার ক্ষেত্রে চেষ্টা করবেন এগুলো মুখস্থ রাখার। আর ফাইনালি একটা পার্ট নিয়ে কথা বলি, সেটা হলো ভোকাবুলারি। ভোকাবুলারির মধ্যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় ভোকাবুলারিগুলো মনে রাখার। আমরা চাই একবারে বইয়ের সব ভোকাবুলারি পড়ে ফেলবো, এটা কোনোদিনই পসিবল না। ভোকাবুলারিটা আপনি যদি মনে রাখতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রতিদিন 10টা করে ভোকাবুলারি মুখস্থ করবেন, বাংলার 10টা, ইংরেজির 10টা। প্রতিদিন যদি 20টা ভোকাবুলারি পড়েন, আগামী 70 দিনে 70 × 20 7 দুগুণে 14 আর 2টা শূন্য মানে 1400 ভোকাবুলারি আপনি মুখস্থ করে ফেলতে পারবেন। তো বাংলার 700 আর ইংরেজির 700 ভোকাবুলারি যদি আপনি মুখস্থ পারেন তাহলে আপনি জাহাজ, তাহলে আপনি চলমান জাহাজ। স্যার আপনি কি দিনে দিনে ইয়ং হচ্ছেন? আচ্ছা, আমাকে কি ইয়ং লাগতেছে? আমাকে ইয়ং লাগতেছে খুব। ইয়ং আপনি তখনই থাকবেন যখন আপনার পকেটে পয়সা থাকবে, পেটে ঠিকঠাকভাবে রুটিন মতো খাবার আসবে, ঠিক মতো ঘুম হবে এবং আপনি পর্যাপ্ত পরিশ্রম করবেন। অর্থাৎ যা আপনি ইনপুট দিচ্ছেন তা আপনি আউটপুট দিতে পারতেছেন, মানে যেটুকু খাচ্ছেন সেটুকু পরিশ্রম করতেছেন এবং এটার ফলে যতটুকু রেস্ট দরকার ততটুকু রেস্ট নিতে পারতেছেন, তাহলে কিন্তু আপনি ঠিকঠাকভাবেই চলতে পারবেন। আর যদি এর বাইরে আপনি ধরেন, আমাদের অনেক সময় হয় না, কোনো কাজ নাই, অকাজে বসে আছি, আজকের দিন কোথাও যাই নাই, সারাদিন শুয়ে আছি, তখন শুয়ে থাকতে থাকতে আপনি ক্লান্ত হয়ে যাবেন। আপনি ঘুমাইছেন একটানা 6 ঘন্টা, ঘুমানোর পরে আবার ঘুমাইছেন 3 ঘন্টা, ঘুমাইছেন, ওঠার পরে আবার শুয়ে আছেন 1 ঘন্টা, ঘুমায় উঠছেন, দেখবেন আপনি যতবার ঘুমায় উঠতেছেন ততবার আরও বেশি ক্লান্ত লাগতেছে। কারণ কি, প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। ঘুম কতটুকু ঘুমাবেন, খাওয়া কতটুকু খাবেন, এটা একটা লিমিটেশন আছে। এটা যদি না হয় তাহলে দেখবেন ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত লাগতেছে এবং সেই ক্লান্তি কাটানোর জন্য আবার ঘুমানো লাগবে। মানে ঘুমায়ে আপনি যে ক্লান্ত হবেন সেই ক্লান্তি কাটানোর জন্য আবার আপনার ঘুমাইতে হবে। এই জন্য জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো আপনারা পড়াশোনা করতে হলে, পড়াশোনা হলো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আমার মতে। কারণ কি, আপনি গল্প করেন, আপনি আড্ডা দেন, আপনি খেতে কাজ করেন, মাঠে কাজ করেন, দোকানে কাজ করেন, অফিসে কাজ করেন, সব আপনার ভালো লাগবে। বাট যখনই আপনি টেবিলে আসবেন তখনই দেখবেন শরীরে এনার্জি নেই, ঝিমানি আসে, ঘুমানি আসে, মন খারাপ লাগে, শরীর খারাপ লাগে, গায়ে জ্বর জ্বর লাগে, পেটে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, দুনিয়ার যত আজাইরা সমস্যা সব কিছু হয় আপনি যখনই টেবিলে বসবেন তখন। এই জন্য যখন টেবিলে বসবেন তখন আপনি যাতে হাইড্রেট থাকেন, 1 নাম্বার প্রচুর পরিমাণে পানি খাবেন এবং পানি সাথেও রাখতে পারেন আপনি। দ্বিতীয় যে ব্যাপারটা করতে পারেন, সামনে শীতকাল আসতেছে, মানুষের পানির সমস্যা হলে তখন শরীর দুর্বল হয়ে যায় খুব দ্রুত এবং আপনি যতই ভাত খান, যাই করেন, আপনার প্রচুর ঘুম আসবে। এই জন্য চা খাইতে পারেন, যারা স্টুডেন্ট তারা প্রচুর চা খাইতে পারেন। আর 3 নাম্বার জিনিসটা যেটা, খাবার দাবার অবশ্যই রুটিন ওয়াইজ খাবেন। আমাদের একটা সমস্যা থাকে, আপনারা রুটিন ওয়াইজ আমরা খাইতে পারি না, আমাদের এটা একটা মেজর সমস্যা। ধরেন আমাদের কি হয়, আমরা একটা আজকে দুপুরে খাইলাম 2টার সময়, কালকে দুপুরে খেলাম 3টার সময়, আরেকদিন দুপুরে খেলাম আমরা গিয়ে 1টার সময়। তো এরকম হলে কি হয়, আমাদের পাকস্থলী একটা বোকা প্রাণী, প্রাণী না, এটা বোকা একটা অর্গান। এই বোকা অর্গানটা কি করে, আজকে যদি আপনি তাকে 2টায় খাবার দেন, কালকেও ঠিক 2টার সময় সে খাবার পাওয়ার জন্য রেডি হয় এবং আমাদের পাকস্থলী থেকে একটা হরমোন, একটা রস নিঃসৃত হয়। এই রসটার কাজ হলো খাবারকে সুন্দরভাবে জারণ হতে সহায়তা করা। এখন ওই রসটা যখন নিঃসৃত হয় কিন্তু খাবার পায় না এসে, তখন ওইটা আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটি সৃষ্টি করে। যখনই আপনি একটা রুটিন ওয়াইজ খাবেন, প্রতিদিন ধরেন 2টা থেকে 3টার মধ্যে প্রতিদিন খাচ্ছেন, প্রতিদিনই ওই টাইমে খাবেন, তখন এই সমস্যাটা হবে না। সকালে প্রতিদিন 8টা থেকে 9টায় খাচ্ছেন, প্রতিদিনই ওই টাইমে খাবেন, তাহলে সমস্যাটা হবে না। আর যদি আজকে খাচ্ছেন সকালে 8টায়, কালকে খাচ্ছেন 10টায়, আর একদিন খাচ্ছেন 7টায়, আবার আজকে খাচ্ছেন কলা রুটি, কালকে খাচ্ছেন ভাত, পরশু খাচ্ছেন একটা সিঙ্গারা, তাহলে কিন্তু এইটার এফেক্টও আপনার বইয়ের উপরে এসে পড়বে। অর্থাৎ আপনি যত বেশি হাইড্রেট থাকবেন, খাবার দাবারের ক্ষেত্রে হাইজিনিক থাকবেন এবং ঘুম পর্যাপ্ত হবে। একটা জিনিস মাথায় রাখেন, চাকরির পরীক্ষার ক্ষেত্রে আপনার ঘুম ছাড়া কখনোই আপনি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন না, পর্যাপ্ত ঘুম না হলে। ঘুম না হলে আমাদের ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। ঘুমের অভাব হলে আমাদের ব্রেনের যে স্বাভাবিক ক্যাপাসিটি এটা অর্ধেকেরও নিচে নেমে আসে। ওকে, তো এই জন্য আপনারা যেটা মাথায় রাখবেন সেটা হলো, আপনি যখনই ঘুম প্রয়োজন ঘুমিয়ে যাবেন। আজকে মনে হবে যে স্যারের আজকে মোটিভেশন শুনছি, আজকে সারা রাত্রি পড়বো, 3টা 4টা পর্যন্ত পড়বো, উল্টায় ফেলবো, আর কালকে সকালে ঘুম দিয়ে উঠবো 3টার সময়, তাহলে শেষ। আপনি যা করবেন কন্টিনিউয়াস করার চেষ্টা করবেন। ধরেন আজকে আপনি রাত 12টা পর্যন্ত পড়ছেন, কালকেও রাত 12টা পর্যন্তই পড়েন। 12টায় ঘুমাইছেন, সকালে 6টায় বা 7টায় বা 8টায় উঠেন, প্রতিদিনই ওই টাইমেই উঠেন। 8টা থেকে 10টা পর্যন্ত পড়ার অভ্যাস, প্রতিদিন ওই টাইমেই পড়েন।
তখন কি হয়, একটা অভ্যাস বিল্ড আপ হয়ে গেলে আপনার রেগুলারিটি মেনটেন করাটা ইজি হয়ে যায়। আর যদি এটা না হয়, আপনি আন্দাজে কুন্দাজে গিয়ে করেন। আমি 18তম নিবন্ধনে, ফারজানা ইয়াসমিন আপু বলছেন, আমি 18তম নিবন্ধন কোর্সে ভর্তি হয়েছিলাম, শুধু স্যার আপনার ক্লাস আর আমার দৃষ্টিগোচর হয়েছে, তৎক্ষণাৎ ভর্তি হয়েছিলাম। কিছুদিন আগেও আপনার কিছু পরামর্শমূলক কথায় বিসিএস কোর্সে ভর্তি হয়েছি। বেস্ট অফ লাক। একটা জিনিস শুধু মাথায় রাখেন, স্যার পরীক্ষা আসলে টেনশনে ঘুম আসে না, তাই পরীক্ষার হলে গিয়ে ঘুমাই। এটাই তো সমস্যা আমাদের, যে পরীক্ষার আগে কোনো প্রস্তুতি নাই আর পরীক্ষা আসলে টেনশনে ঘুম নাই। এটা বাদ দিয়ে এখন থেকে প্রতিদিন পড়েন, প্রতিদিন ঘুমান, প্রতিদিন খাওয়া দাওয়া করেন, প্রতিদিন রিভিশন দেন, তাহলে সব কিছুর একটা ব্যালেন্স থাকবে। আর কায়িক পরিশ্রম বা শারীরিক যে পরিশ্রম, অল্প বিস্তর পরিশ্রমও করতে পারেন। এই ক্ষেত্রে বাসার কাজ করতে পারেন, যারা বাইরে কাজ করেন সেগুলো একটু অল্প বিস্তর করতে পারেন। অর্জুন সরকার, বয়সের প্রজ্ঞাপন কবে হবে? বয়সের প্রজ্ঞাপন এখনো ফিক্সড না, এখনো এই ব্যাপারে কিছুই জানা যায়নি। এটার ব্যাপারে দুইটা পক্ষ কাজ করতেছে। একটা পক্ষ কাজ করতেছে যাতে প্রজ্ঞাপন না হয়, আর একটা পক্ষ কাজ করতেছে যাতে 35 হয় আর 32, এটা হলো সরকার বলে রাখছে। এখন এই দুই পক্ষের টানাটানিতে 32 আটকে আছে। এখন দেখা যাক প্রজ্ঞাপন কবে হয়। প্রজ্ঞাপনের ব্যাপার এখনো ফিক্সড না। আর একটা জিনিস, প্রতিদিন মিনিমাম 6 ঘন্টা ঘুমাবেন। প্রতিদিন কত ঘন্টা ঘুমাবেন, আমি মানে কয় ঘন্টা বই পড়বেন, এইটার কোনো ফিক্সড কোনো বিষয় না। আপনি এমন আছে যাদের ব্রেন ভালো কাজ করে 2 ঘন্টা পরে অনেক কিছু করে ফেলতে পারেন, যাদের ব্রেন দুর্বল তাদের প্রতিদিন 6-8 ঘন্টাও পড়া লাগতে পারে। কিন্তু ঘুমের ব্যাপারে প্রতিদিন 6 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন যদি আপনার বই পড়ার টার্গেট থাকে। আপনি জাস্ট আপনি জাস্ট একটা কথাই মাথায় রাখবেন, যে পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত খাবার দাবার এবং পর্যাপ্ত পানি, এই 3টা জিনিস ছাড়া চাকরির পরীক্ষার আপনি যাই চেষ্টা করেন কোনো কিছুই রুটিনে নিয়ে আসতে পারবেন না। এই 3টা জিনিস রুটিনে আসলে বাকি সবগুলো এমনি এমনি রুটিনে চলে আসবে। এবং আপনি আপনার একটা রুটিন বানাবেন এবং প্রতিদিন আপনিই ভাঙবেন। এমন না যে স্যার রুটিন বানাই কোনো লাভ হয় না, বানাই আর ভাঙি, বানাই আর ভাঙি, অথবা আজকে রুটিন করলাম কালকেই ভেঙে ফেলছি, আবার 3 দিন রুটিন অনুযায়ী পড়লাম, চতুর্থ দিনে রুটিন নাই হয়ে গেছে। এটা কোনো সমস্যাই না, এটা হয়। এইটাই সিস্টেম, যে আপনি রুটিন বানাবেন, আপনার রুটিন আপনিই ভাঙবেন। আপনি রুটিন বানায় আপনি ভাঙতে থাকেন, কোনো সমস্যা নেই। অ্যাটলিস্ট রুটিনের প্রতি আপনার একটা দায়বদ্ধতা থাকে। মানে যে এই রুটিনটা বানাইলাম, ফলো করতে পারলাম না, তখন আপনার একটা আফসোস থাকবে। আফসোস থেকে আপনি পরের দিন আবার চেষ্টা করবেন নতুন করে একটা রুটিন ফলো করার। এভাবে করতে করতে একসময় আপনি লাইন উঠবেন। ছোট বাচ্চারা যখন হাঁটে, আমাদের রুটিনটা ছোট বাচ্চাদের মতো, এক পা উঠে দাঁড়ায় আবার চিৎপটাং হয়ে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায় আবার পড়ে যায়, একটু হাঁটে আবার পড়ে যায়, 2 পা হাঁটে আবার পড়ে যায়। এইভাবে করতে করতেই একসময় কিন্তু সে একেবারে এইভাবে করতে করতে একসময় কিন্তু সে একেবারে পূর্ণাঙ্গ হাঁটা শিখে যায়, একসময় দৌড়ানো শিখে যায়। তো রুটিনও আপনি ফলো করতে করতে আজকে দাঁড়াবেন, কালকে পড়ে যাবেন, কালকে দাঁড়াবেন, পরশু পড়ে যাবেন। রুটিন ভাঙতে ভাঙতেই রুটিন আপনি ফলো করা শিখবেন। কিন্তু যদি আপনি ভাবেন যে আমার তো রুটিন ফলো করি না তাই আমি রুটিন বানাই না, তাহলে আপনি কোনোদিন রুটিনে আসতে পারবেন না। এই জন্য একটা ফিক্সড রুটিন বানায় নেবেন। আরেকটা জিনিস হলো, জব সলিউশন কোনটা পড়বেন। জব সলিউশন অবশ্যই অবশ্যই যেটা আপনার ভালো হয় সেটা পড়বেন। বাজারে বেশ অনেকগুলো জব সলিউশন আছে, এর মধ্যে জব সলিউশন নিয়ে সবচেয়ে বেশি কাজ করে যারা, এদের মধ্যে ইনসেপশন টিম আছে, প্রিসেপ্টরস টিম আছে, এছাড়া প্রফেসরসের জব সলিউশন যেটা, ওটা অনেক দিন ধরে ওনারা সুন্দরভাবে গুছিয়ে কাজ করতেছে। স্যার আপনার কথা মতো বিসিএস এর প্রশ্নগুলো পড়তেছি আগে, ইংরেজিটা একেবারে পারি না, শূন্য থেকে কিভাবে শুরু করব। যে যেখানেই শূন্য থেকে শুরু করেন, শূন্য থেকে শুরুর প্রথম কথাটাই হলো বিগত প্রশ্ন পড়া। দ্বিতীয় হলো সব প্রশ্ন পড়া শেষ হলে সিলেবাস দেখা, সিলেবাস দেখে বুঝে আবার নতুন করে একটা বই ধরে ধরে প্রস্তুতি নেওয়া, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করবেন। বয়স 35 করার এখনো কিছু বলা যায় না আসলে। এই সব বয়সের ব্যাপারটা এবং গেজেটের ব্যাপারটা এখনো কোনো কিছু ফিক্সড হয় না, এটা এখনো দোদুল্যমান অবস্থায়। তাই আপনারা শুধু একটা জিনিসই মাথায় রাখবেন, যে কোনো কিছু যাতে এলোমেলো না হয়। অর্থাৎ আপনার পড়ার রুটিন, আপনার খাবার দাবার, আপনার ঘুম, আপনি এটা চালায় যান। পরীক্ষা আজকে না হোক, কালকে না হোক, 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, অ্যাটলিস্ট 6 মাস পরে হলেও পরীক্ষা তো হবে। এতগুলো সার্কুলারের কথা বললাম আমি এতক্ষণ, এই যে ভূমি অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ রেলওয়ে, এরপর বিমান চলাচল কর্তৃপক্ষ, এরপরে অডিটরের পরীক্ষা, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরীক্ষা, তারপরে আমাদের ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের পরীক্ষা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরীক্ষা, এছাড়া রাজশাহী ভ্যাট অফিসের পরীক্ষা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরীক্ষা, এরপর আমাদের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা, এরপর রেলওয়ের পরীক্ষা। এই সকল পরীক্ষাগুলো কিন্তু আসবে, আর যখন আসবে তখন ঝড়ের বেগে একবারে সব দলবল নিয়ে চলে আসবে। আপনি রেডি থাকেন পরীক্ষা আসলে, যেন আপনি একটার পর একটা পরীক্ষা দিবেন আর প্রিলি উত্তীর্ণ হবেন। এই সুযোগটাই হলো আপনাদের এখন। এই সুযোগটা যদি কাজে লাগাইতে না পারেন তাহলে বহুত বড় একটা আফসোস করতে হবে। অর্থাৎ আগামী 2 মাস বা 3 মাস পরীক্ষা হোক বা না হোক, প্রিপারেশন যাতে থেমে না থাকে।
এখন যারা প্রিপারেশন নিবে তারাই আগামীতে চাকরির মার্কেটটা রুল করবে, অর্থাৎ রাজত্ব করবে, তারাই চাকরির মার্কেটে। দেখবেন যে এইখানে একটা চাকরি হয়েছে, ওইখানে একটা চাকরি হয়েছে, এইখানে একটা চাকরি হয়েছে, একজনেরই 4টা-5টা চাকরি হবে, আবার একজন 5টা পরীক্ষার 5টাই ফেল করে বসে থাকবে। এই জন্য আপনারা সামনে বিসিএস এর সার্কুলারটা আসতেছে, এটাকে ফলো করেন। বিসিএস এর সার্কুলারটা 35 করা হোক, তা না হলে বাড়ানোর দরকার নেই। আশ্চর্য কমেন্ট, একটা করলেই হলো, কতবার কমেন্ট করেন। আচ্ছা, এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, অল্প একটু সময় আপনাদের সাথে আপনাদের প্রশ্ন নিয়ে কথা বলি, তারপরে আমরা বিদায় নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আরেকটা পরীক্ষা আছে সিভিল সার্জনের যে স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলো প্রিলি হবে, লিখিত হবে, এটা যে ওনাদের প্যাটার্ন অনুযায়ী ডিপেন্ড করে, অথবা প্রিলিটাই এক কথায় লিখিত টাইপের উত্তর থাকতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই ক্ষেত্রে আপনারা ওইটার প্রস্তুতি নিতে চাইলেও জব সলিউশন ভিত্তিক প্রস্তুতি নেন, এটাই সবচেয়ে বেস্ট হবে। জব সলিউশন ভিত্তিক প্রস্তুতি নিতে থাকেন। বিসিএস এর 35 থেকে 46তম বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্নগুলো ভালোভাবে পড়বেন। ইংরেজির ক্ষেত্রে কোন বই ফলো করব? ইংরেজির ক্ষেত্রে বাজারে 3টা বই বেস্ট লাগে। একটা হলো আপনার কম্পিটিটিভ এক্সাম, একটা হলো মাস্টার, একটা হলো আমাদের এমআই প্রধান মুকুল স্যারের যে বইটা আছে, এই বইটা। তো এই 3টা গ্রামার বইয়ের এমআই প্রধান মুকুল স্যারের যে ইংরেজি বইটা, ওইটা লেখা হয়েছে একেবারে শর্ট করে, যারা একটু দুর্বল টাইপের স্টুডেন্ট, যারা ইংরেজি কম বোঝে বা সহজে অনেক কিছু পড়তে চায় বা অল্প পড়ে বেশি কমন পড়তেছেন, এই জন্য। আর যদি বেশি পড়ার টার্গেট কারো থাকে, অনেক কিছু পড়তে পারেন, তাহলে মাস্টার বইটা তাদের জন্য বেস্ট, যারা বেশি পড়তে পারবেন। প্রায় 1100-1150 পৃষ্ঠার বই, এই 1100 পৃষ্ঠা পড়লে মোটামুটি আল্লাহর দুনিয়ার যত যা আছে ইংরেজির সব চলে আসবে, এবং বিগত যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো ওইখানে দেওয়া আছে। বাট ক্লাসরুম ইংলিশ গ্রামার এমআই প্রধান মুকুল স্যারের যেটা, ওই বইটা এমনভাবে সাজানো হয়েছে যে আপনি অল্প পড়ে যাতে বেশি কমন পাইতে পারেন এবং প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সহজে বুঝতে পারেন। আর যাদের পড়া মনে থাকে না, এরা প্রচুর পরিমাণে রিভিশন দিতে থাকেন। যে কোনো পড়া পড়বেন, আপনি প্রথম পৃষ্ঠা এই থেকে শেষ পর্যন্ত পড়ার পরে আবার আরেকবার পড়বেন, সম্ভব হলে আরেকবার পড়বেন, 3বার পড়ার পরে দাগ দিয়ে রাখবেন কোন কোন পয়েন্টগুলো, ওই পয়েন্টগুলো দ্বিতীয় বা পরের দিন আবার একবারে একটু দেখে রাখবেন। তাহলে দেখবেন এই পড়াটা আপনার মাথায় গেঁথে যাবে, সহজে ভুলবেন না। স্যার আপনার সাথে কথা বলতে চাই, মাধ্যমটা বলবেন। আমার সাথে কথা বলার মাধ্যমই হলো বিদ্যাবাড়ির সাথে কথা বললেই আমাকে পেয়ে যাবেন, কম্পিউটার অপারেটর। আর আরেকটা কথা, আমাদের বাংলাদেশ নির্বাচন কমিশনের যে পরীক্ষাগুলো স্থগিত ছিল কম্পিউটার অপারেটর পদের, ওই পরীক্ষাগুলোর সহসাই ডেট হওয়ার সম্ভাবনা খুবই কম। আরেকটা হলো এটিও পদের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, এটিও পদের যে পরীক্ষাটা, এই পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা অনেক দেরিতে। এই পরীক্ষার আপাতত কোনো নেই, কারণ এখনও পিএসসি পুনর্গঠন হচ্ছে। পিএসসি পুনর্গঠন হলে ওনারা প্রথমে নজর দিচ্ছেন বিসিএস এর দিকে। প্রায় 4টা-5টা বিসিএস এর জটলা পাকায় আছে, এই জটলাগুলো ছাড়াবে, নতুন বিসিএস এর সার্কুলার দিবে, প্রিলি পরীক্ষা নিবে, এবং তারপরে ওনারা ফোকাস করবে হলো আপনার এই দিকে এটিও নন ক্যাডার অন্যান্য যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোর দিকে। তো সেক্ষেত্রে আপনারা আরও ভালো করে কম্প্যাক্ট একটা প্রিপারেশন নিতে থাকেন। স্যার আমি নির্বাচন কমিশনে অফিস সহায়ক পদে চাকরি করি, প্রমোশনের আশা না, অন্য চাকরির জন্য অপেক্ষা করছি, সাজেশন দেন। অন্য চাকরির জন্য আপনি অবশ্যই জব সলিউশন পড়তে পারেন, এটাই সবচেয়ে বেস্ট অপশন। আর কেমন লাগলো এই লাইভটা একটু জানাবেন। আজকের মতো আমি বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটু আপনাদের মতামত শুনি, কেমন লাগলো। এরকম লাইভ মাঝে মধ্যে হলে কেমন হয়। আমি আমার বাসায়, আমি যেহেতু এইদিকে চাকরি করি, আজকে ঢাকাতে যাওয়া হয় নাই। প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার ঢাকায় আপনাদের সাথে আমি সরাসরি যুক্ত থাকি, এবং অন্য দিনগুলোতে বাসা থেকে আপনাদের সাথে ক্লাস হয়। তো আড্ডাটা কেমন লাগলো, এবং প্রতিদিন যদি, বা প্রতিদিন না হলেও সপ্তাহে 1-2 দিন এরকম আড্ডা দিলে কেমন হয়। প্রস্তুতি নিয়ে অন্তত আমার যতদূর মনে হয়, আর কিছু করতে পারি বা না পারি, আপনাদের যে হতাশাটা আছে যে একেবারে কই কি চাকরির বাজার, কেউ আমাদের খবর রাখে না, কি অবস্থা, এই হতাশাটা অন্তত কাটবে। আর কিছু না হলেও অন্তত আগামী 1 সপ্তাহ আপনার চলার মতো যে জ্বালানি দরকার, এই তেলটুক, এই জ্বালানিটুক এতে হয়ে যাবে। ওকে, অসাম। আচ্ছা, লুৎফুন্নাহান লতা, স্যার রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক এবার চাকরি হওয়ার সম্ভাবনা কেমন? 18তমে সম্ভাবনা বেশি, এখন ডিপেন্ড করে আপনার নাম্বার কত থাকে সেটার উপর। চমৎকার গাইডলাইন, ধন্যবাদ স্যার। সাইয়েদ আবদুল্লাহ, গুড, আচ্ছা, থ্যাংক ইউ ডিয়ার স্যার। মিন্টো বাবু চৌধুরী, আচ্ছা ওকে স্যার, এমন লাইভ অবশ্যই করবেন, ইন্সপায়ার্ড হই। আচ্ছা ওকে, অসাধারণ স্যার, আপনার মোটিভেশন নিয়ে স্বপ্ন দেখি। বেরিয়ে আমরা স্বপ্ন নিয়েই বেঁচে থাকি। স্বপ্ন যদি সামনে দিয়ে সরিয়ে দেওয়া হয়, তাহলে আমার বাঁচার কোনো টার্গেট থাকবে না। শেষ একটা কথা বলি, জাপানে মানুষজনের সব আছে, টাকা পয়সা আছে, ঘরবাড়ি আছে, উন্নত প্রযুক্তির সব জিনিসপত্র আছে, কিন্তু
তারপরেও মানুষ আত্মহত্যা করে। কেন করে জানেন? যখন একটা মানুষের আর কিছু পাওয়ার স্বপ্ন না থাকে তখনই মানুষ আত্মহত্যা করে। পৃথিবীতে মানুষ বেঁচেই থাকে এই জিনিসটার পরে ওই জিনিসটা পাবো, ওইটার পরে ওইটা পাবো, একটা লক্ষ্য বা একটা স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। যখনই একটা মানুষের কোনো লক্ষ্য বা কোনো স্বপ্ন না থাকবে তখনই সে হতাশ হয়ে যাবে। সো আপনার লক্ষ্যটা কখনো সামনে থেকে সরতে দিবেন না। ঝড় ঝাপটা যাই আসুক, এগুলো আসবেই। হতাশ লাগবে, মরে যেতে ইচ্ছা করবে, আত্মহত্যা করতে ইচ্ছা করবে, কখনো কখনো মনে হবে যে আর এই জীবন রেখে কি লাভ, মনে হবে যে এই বুঝি আমার সাথেই এরকম হয়, যত খারাপ সব আমার সাথেই হওয়া লাগবে কেন। আরে এগুলো ভুয়া কথা, প্রত্যেকের সাথেই এরকম হয়। এবং জীবনে এইগুলোর মধ্যে বেঁচে থাকার যে সিস্টেমটা, এই সিস্টেমটা একবার শিখে নিলে যাই আসুক আপনার কাছে আর খারাপ লাগবে না। এই ঝড়ঝঞ্ঝার মধ্যেই আপনি টার্গেট বা লক্ষ্যটাকে সামনে রেখে, অর্থাৎ আপনার যে স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যান। আর আপনার স্বপ্নটা শুধু আপনার স্বপ্ন না, আপনার স্বপ্ন আপনার বাবা মায়ের স্বপ্ন, আপনার ভাই বোনের স্বপ্ন, আপনার আত্মীয় স্বজনের স্বপ্ন, আপনার এলাকাবাসীর স্বপ্ন, এমনকি আপনি দেশের একটা অ্যাসেট। আমরা দেশের সকল জনগণ মনে করি যদি আপনি সফল হন তাহলে এটা দেশের সফলতা। এই জন্য আপনি সফল হলে সফল হবে পুরো দেশ। তো সেই স্বপ্নটাকে সামনে রেখে আপনি এগিয়ে যান। আর দ্বিতীয় কথা হলো, বহু লোক বসে আছে যারা আপনাকে ব্যর্থ দেখতে চায়। ওই মানুষগুলোর জবাব দেওয়ার জন্য হলেও আপনাকে সফল হতে হবে। জবাব দেওয়ার জন্য মুখ খুলে কিছু কাউকে বলা লাগে না, আপনি সফল হলেই জবাব হয়ে যায় অটোমেটিক্যালি। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ। তাহলে সবার জন্য অনেক অনেক শুভকামনা, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। আর আপনাদের জন্য আপনার একটা লাইভ দেখে প্রাইমারির প্রিপারেশন নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ জব হয়েছে স্যার আমার। এবার এটা কে লিখছেন? অসংখ্য ধন্যবাদ। লাইভ দেখে প্রিপারেশন নিয়ে জব হয়ে গেছে, অসংখ্য ধন্যবাদ। এটা কে ছিলেন? নাম দেখতে পেলাম না। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য শুভকামনা। বাকি যাদের আচ্ছা, নুরুন নাহার সুলতানা, অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য, এবং আপনার জন্য শুভকামনা, আপনার কর্মজীবন সুন্দর হোক। আমি তো বাঁচার আশাই ছেড়ে দিয়েছি। আচ্ছা, না কেন বাঁচার আশাই ছেড়ে দিবেন? বাঁচার আশাই ছেড়ে দেওয়ার দরকার নেই, আপনারা জাস্ট প্রস্তুতি নিতে থাকেন। আর যদি কখনো হতাশ হয়ে একেবারে চূড়ান্ত লেভেলে পৌঁছায় যান, বিদ্যাবাড়ির সাথে ভর্তি হয়ে যান। ক্লাস করতে করতে আপনার মাথা খারাপ করে দিবে, একটু পর পর ক্লাস। হ্যাঁ, আজকে একটা ক্লাস, কালকে একটা ক্লাস, পরশু একটা ক্লাস, আজকে পরীক্ষা, পরশু পরীক্ষা, এরপর পরীক্ষা, এরপর রুটিন, এরপর অ্যাসাইনমেন্ট, এরকম চলতে থাকলে আপনার এমনিতেই মাথা খারাপ হবে, মরার টাইম পাবেন না। বিদ্যাবাড়ির এখন বর্তমানে নিবন্ধন, প্রাইমারি, বিসিএস, ব্যাংক সবগুলো কোর্সই চলমান আছে। এর বাইরে 11 থেকে 20 গ্রেডের যে কোর্স, এই কোর্সগুলো চলমান আছে। স্যার আমি কিচ্ছু পারি না, তবুও বিসিএস কোর্সে ভর্তি হতে চাই বিদ্যাবাড়িতে, লুৎফুন নাহার লতা। আপনি বিদ্যাবাড়ির যে হেল্পলাইন নাম্বারগুলো আছে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। 01896060 800 থেকে শুরু করে 800, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 যত নাম্বার আছে সবগুলো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি যাদের হতাশ লাগে বিদ্যাবাড়ির সাথে যুক্ত হয়ে ক্লাস করতে থাকেন, হতাশা এইসের টাইম পাবেন না, আপনি হতাশা দেখার বা হতাশ ফিল করার টাইমই পাবেন না। ভর্তি হইলে ক্লাস করতে করতে আপনার মাথা খারাপ হয়ে যাবে। ক্লাস, পরীক্ষা, নোট, রুটিন, শিডিউল, অ্যাসাইনমেন্ট, এরপরে বাড়ির পড়া, এগুলো নিয়েই আপনার মাথা খারাপ হয়ে যাবে। এবং সবগুলো কোর্সই চলমান আছে, প্রাইমারি, এরপর বিসিএস, ব্যাংক, এরপর নিবন্ধন, এরপরে 11-20 গ্রেডের সবগুলো কোর্সের ক্লাস, এরপর ব্যাচ, পূর্ণাঙ্গ নতুন ব্যাচ চলমান আছে। এগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। ফাতিমাতুজ জোহরা লিখছে, আমি বিদ্যাবাড়িতে ক্লাস করেছিলাম স্যার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, লাভ ইউ। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।